আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্নেহের ছাত্রবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আমিও আল্লাহর রহমতে এবং তোমাদের দোয়ায় ভালো আছি। আমার বিশ্বাস গত 3টি লেকচারে আমি মোহাম্মদ নাজমুল সাকিব তোমাদের উদ্দেশ্যে যে পাঠদান করেছিলাম এবং আমার সাথে সাথে আরও দুজন বায়োলজির প্রভাষক পলি ম্যাডাম এবং আফরিন ম্যাডাম তোমাদের উদ্দেশ্যে যে পাঠদান করেছিলেন তোমরা সেগুলো বাসায় আত্মস্থ করে ফেলেছ। আমি আজ আমার চতুর্থ লেকচার দিতে যাচ্ছি। গত লেকচারে আমি কোষ বিভাজনে ক্রোমোজোমের ভূমিকা এবং বংশগতীয় বস্তু অর্থাৎ নিউক্লিক অ্যাসিড এবং নিউক্লিক অ্যাসিডের দুটি টাইপ নিয়ে আলোচনা করেছিলাম। সেখানে আমরা বিভিন্ন স্ট্রাকচার যেমন ডিঅক্সিরাইবোজ শর্করা, রাইবোজ শর্করা, সেগুলোর রিং স্ট্রাকচার আমরা বোর্ডে এঁকে সেগুলো তোমাদের সামনে উপস্থাপন করেছিলাম। এছাড়াও আমরা পিউরিন, পাইরিমিডিন অর্থাৎ অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন এবং ইউরাসিলের স্ট্রাকচারও আমরা আলোচনা করেছিলাম। তো আমার বিশ্বাস যে তোমরা সেগুলো বাসায় চর্চা করেছো এবং যদি চর্চা করে থাকো তবে আজকের লেকচারটি তোমাদেরকে সহজভাবে বুঝতে সহযোগিতা করবে। আজকে আমরা নিউক্লিক অ্যাসিডের একটি বিশেষ টাইপ অর্থাৎ যে প্রধান নিউক্লিক অ্যাসিডের যে প্রধান একটি অংশ ডিএনএ, ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, এই বিষয়টি নিয়ে বিস্তর আলোচনা করব। এর গঠন আমরা জানব, এর আকার আকৃতি, এর ভৌত গঠন, এর রাসায়নিক গঠন ইত্যাদি নিয়ে আমরা আলোচনা করব। তো বরাবরের মতো আজও তোমরা কাগজ, কলম, পেন্সিল ইত্যাদি নিয়ে বসে পড়ো এবং খুব মনোযোগের সাথে ক্লাসটি সম্পূর্ণ করো। ক্লাসের শুরুতে এটি বলে নেওয়া ভালো, আজকের এই টপিকসটি বিভিন্ন পরীক্ষায়, অর্ধবার্ষিক বলো, প্রথম বর্ষ বলো, টেস্ট পরীক্ষা বলো অথবা বোর্ড পরীক্ষা বলো, ইভেন আফটার এইচএসসিতে যে অ্যাডমিশন টেস্ট আসে, এই টপিকসগুলো থেকে প্রশ্ন বরাবরই এসে থাকে। সুতরাং খুব মনোযোগ সহকারে ক্লাসটি করবে। আমরা একটু বোর্ডের দিকে তাকাই। যদি বোর্ডটির দিকে তাকাও তোমরা দেখো, বোর্ডের মধ্যে আমরা একটি স্ট্রাকচার এঁকে রেখেছি। স্ট্রাকচারটি তোমরা কিন্তু এর আগেও 9-10-এ দেখেছো। এই ছবিটি তোমরা 9-10-এ দেখেছো আমার বিশ্বাস। তবে আজকে একটু বিস্তারিত আমরা আলোচনা করব। তো বিস্তারিত বোর্ডে যাওয়ার আগে আরও কিছু ইনফরমেশান তোমাদেরকে আমি দিয়ে নিই। সেটি হচ্ছে ডিএনএ কি। ডিএনএ হচ্ছে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিডের সংক্ষিপ্ত রূপ বা অ্যাক্রোনিম, অর্থাৎ ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিডকে সংক্ষেপে ডিএনএ বলে। এই ডিএনএটি আমরা গত ক্লাসেই জেনেছি যে ক্রোমোজোমের 45% অংশই হচ্ছে ডিএনএ এবং এই ডিএনএটি বংশগতির যে বৈশিষ্ট্যগুলো, এই বৈশিষ্ট্যগুলোর ধারক এবং বাহক বা জীবের যে বৈশিষ্ট্যগুলো আছে, এই বৈশিষ্ট্যের ধারক এবং বাহক হিসেবে কাজ করে। এই ডিএনএকে বলা হয় মলিকুলার কোর অফ লাইফ, অর্থাৎ জীবনের আণবিক ভিত্তি। এই ডিএনএগুলো অসংখ্য নিউক্লিওটাইড দ্বারা গঠিত। অসংখ্য বলতে এখানে বোঝানো হচ্ছে এখানে লাখ লাখ নিউক্লিওটাইড আছে। এবং গত ক্লাসে আমরা পড়েছিলাম যে ডিএনএ কি দ্বারা গঠিত। ডিঅক্সিরাইবোজ শর্করা নামক একটি পেন্টোজ সুগার বা 5 কার্বন বিশিষ্ট শর্করা যার নাম ছিল ডিঅক্সিরাইবোজ শর্করা,
এছাড়া 4 ধরনের নাইট্রোজেন বেজ এখানে থাকে: অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন এবং থাইমিন। এছাড়া থাকে হচ্ছে ফসফেট বা ফসফরিক অ্যাসিড। এই কয়টি উপাদান দ্বারা নিউক্লিওটাইড গঠিত হয়। এই নিউক্লিওটাইড, অসংখ্য নিউক্লিওটাইডের সমন্বয়ে এই ডিএনএর দুটি সূত্র তৈরি হয়। একটি সূত্র, সাপোজ এখানে দুটি অংশ আছে, এটা হচ্ছে পলিনিউক্লিওটাইড দ্বারা গঠিত একটি সূত্র, এটাকে চিন্তা করো। আবার এটা হচ্ছে পলিনিউক্লিওটাইড দ্বারা গঠিত আরেকটি সূত্র। এভাবে দুটি সূত্র পরস্পর হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত হয়ে একটি ডিএনএ তৈরি করে। তার মানে ডিএনএ হচ্ছে পলিনিউক্লিওটাইডের সমন্বয়ে দুটি সূত্রকের দ্বারা গঠিত। তো এই ডিএনএটা সাধারণত কীরকম হয় বা কোথায় থাকে? ডিএনএটা সাধারণত যারা প্রকৃত কোষী জীব, সেই ক্ষেত্রে ডিএনএটা অশাখান্বিত হয়। অশাখান্বিত মানে কি? কোনো শাখা প্রশাখা নেই, একটা শাখা, একটা সূত্রাকার একটা গঠন, যার কোনো শাখা প্রশাখা থাকে না। তবে আদিকোষী জীব যারা, এছাড়া ধরো কিছু ভাইরাস বা যে কোষীয় অঙ্গাণুগুলো আছে, মাইটোকন্ড্রিয়া বা প্লাস্টিড, এই সমস্ত অঙ্গাণুতে ডিএনএটা সাধারণত বৃত্তাকার বা চক্রাকার হয়ে থাকে। তো এই ডিএনএর মাপার একটি একক আছে, যাকে আমরা পিকোগ্রাম হিসেবে প্রকাশ করি। অর্থাৎ ডিএনএ মাপার একক বলো, পরিমাপের একক বলো বা ওজনের একক হচ্ছে পিকোগ্রাম, যাকে সংক্ষেপে পিজি দ্বারা প্রকাশ করা হয়। এবং 1 পিজি সমান 10⁻⁻12 গ্রাম। আমরা যেহেতু ডিপ্লয়েড প্রাণী মানুষ, তো এই ডিপ্লয়েড কোষে ডিএনএর ওজন হচ্ছে 5 থেকে 6 পিকোগ্রাম বা 6 পিজি। এবং একজন সম্পূর্ণ প্রাপ্তবয়স্ক মানুষের মধ্যে টোটাল 100 গ্রাম ডিএনএ থাকে। এছাড়া একটা ইনফরমেশন তোমরা জেনে রাখতে পারো যে মুরগির যে ডিপ্লয়েড কোষ আছে, সেখানে 2.5 পিকোগ্রাম ডিএনএ এবং এর শুক্রাণুতে 1.25 পিকোগ্রাম ডিএনএ থাকে। তাহলে আমরা কি জানলাম? আমরা ডিএনএ গঠন কাকে বলে জানলাম, ডিএনএর একক নিউক্লিওটাইড এটা সম্পর্কে কিছু জানলাম, ডিএনএর আকৃতি সম্পর্কে জানলাম এবং ডিএনএর পরিমাপ সম্পর্কে জানলাম। আর একটু কিছু বিষয় যেগুলো নৈবৃত্তিকে আসতে পারে, সেটা হচ্ছে ডিএনএর দৈর্ঘ্য কত, প্রস্থ কত, এগুলো আসতে পারে। তো এর মধ্যে কিছু ইনফরমেশান আমরা লিখে রেখেছি, একটু দেখো বা তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো। সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে যে টিটুফাজ একটি পরিচিত ভাইরাস। টিটুফাজ হচ্ছে একটি পরিচিত ভাইরাস। তো এই টিটুফাজের মধ্যে যে ডিএনএ পাওয়া যায় বা টিটু ভাইরাসের যে ডিএনএ পাওয়া যায়, সেই টিটুফাজের ডিএনএর দৈর্ঘ্য হচ্ছে 200 ন্যানোমিটার এবং এই টিটুফাজে প্রাপ্ত ডিএনএর ব্যাস হচ্ছে 65 ন্যানোমিটার। এই টিটুফাজের এই ডিএনএতে প্রায় 1,60,000 বেস পেয়ার, 1,60,000 বেস পেয়ার মানে নাইট্রোজেন বেস, এই 1,60,000টি নাইট্রোজেন বেস থাকে এবং সম্পূর্ণ ডিএনএতে প্রায় 100টি জিন থাকে। সম্পূর্ণ ডিএনএতে প্রায় 100টি কি থাকে? জিন থাকে। তো আমরা এই ইনফরমেশনগুলো জানলাম। এছাড়া টিটুফাজ যেমন একটি পরিচিত ভাইরাস, তেমনি ইশেরিচিয়া কলাই, যাকে আমরা সংক্ষেপে ইকলাই বলে থাকি, এই ইকলাইটা আমাদের শরীরের ভেতরেও থাকে, শরীরের অন্ত্রের মধ্যে থাকে। এছাড়া এটি একটি সহজলভ্য ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়ার যে ডিএনএ আছে, সেই ডিএনএর দৈর্ঘ্য হচ্ছে 1100 থেকে 1400 মাইক্রোমিটার, 1100 থেকে 1400 মাইক্রোমিটার এবং এর ব্যাস হচ্ছে 20 থেকে 25 অ্যাংস্ট্রম, 20 থেকে 25 অ্যাংস্ট্রম এবং এর ডিএনএতে প্রায়
4.7 লাখ 4.7 লাখ বেস পেয়ার বা নাইট্রোজেন বেস আছে, এবং এর মধ্যে এই ডিএনএর মধ্যে প্রায় 1400-র মতো জিন আছে। ঠিক আছে। এছাড়া ড্রসোফিলা নামক একটি মাছি আছে। দেখবা যে তোমরা কলা যদি কোথাও রেখে দাও বা কমলা ছুলে যদি কমলার কুশটা কোথাও রেখে দাও, তাহলে সেখানে ছোট ছোট মাছির মতো, মানে ওটাকে নড়া দিলে দেখবো অনেকগুলো ছোট ছোট মাছি। এটা যে মাছি সেটাও আমরা হয়তো জানি না। সেটা বৈজ্ঞানিক নাম হচ্ছে ড্রসোফিলা। এবং এই ড্রসোফিলার উপর কাজ করে বিজ্ঞানী ম্যান্ডেল কিন্তু তার সেই বিখ্যাত দুটি সূত্র দিয়েছিলেন, যা আমরা পরবর্তীতে আমরা জানতে পারবো, যেটি নিয়ে বায়োলজির দ্বিতীয় পত্রে আলোচনা করা হবে। এবং আমরা কিন্তু প্রথম দিনই আমরা শুনেছিলাম যে বংশগতিবিদ্যার জনক হচ্ছে ম্যান্ডেল। তো এই যে ড্রসোফিলা কিন্তু একটি সহজলভ্য জীব। তো এই ড্রসোফিলার যে লালা আছে, সেই লালা গ্রন্থির মধ্যে যে ডিএনএ পাওয়া যায়, সেই ডিএনএর দৈর্ঘ্য হচ্ছে 91 মিটার। এবং এখানে এই ডিএনএর মধ্যে প্রায় 24,194টি জিন আছে। তো আমরা মোটামুটি কিছু ইনফরমেশান জানলাম, যেটা হয়তো আমাদের সিকিউ এর জন্য না হলেও এমসিকিউ অথবা ভর্তি পরীক্ষার জন্য আসতে পারে। এবার আমরা চলে যাব আবিষ্কার সংক্রান্ত কিছু তথ্যে। আমরা গত ক্লাসেই পড়েছিলাম যে নিউক্লিক অ্যাসিড নিয়ে আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী মিশার। তো এই মিশারই সর্বপ্রথম নিউক্লিয়াসের মধ্যে যে নিউক্লিক অ্যাসিডের মধ্যে যে প্রোটিন এবং ডিএনএ পাওয়া যায়, এই প্রোটিন থেকে ডিএনএটাকে আইসোলেট করেন বিজ্ঞানী মিশার। এবং বিজ্ঞানী রবার্ট ফিউলজেন উনি হচ্ছে এই ডিএনএকে যে কালার করা যায় বা রং দিলে এটা রং ধারণ করে, সেই বিষয়টি আবিষ্কার করেন। এবং তার নাম অনুসারে এটাকে বলা হয় ফিউলজেন স্টেনিং পদ্ধতি। এবং ডিএনএর গঠন নিয়ে সর্বপ্রথম বলবো কি, সবচেয়ে গ্রহণযোগ্য ধারণাটা দিয়ে দেন হচ্ছে বিজ্ঞানী ওয়াটসন এবং ক্রিক। হ্যাঁ, এখানে দুজন বিজ্ঞানী, একজনের পূর্ণ নাম হচ্ছে জেডি ওয়াটসন, আরেকজন কে ফ্রান্সিস ক্রিক নামে অভিহিত করা হয়। এবং ওনারা যে গঠনটি দেন, সেই গঠনটি কিন্তু সর্বাধিক গ্রহণযোগ্য মডেল হিসেবে এখন পর্যন্ত গৃহীত আছে। এবং তাদের নাম অনুসারে মডেলটিকে বলা হয় ওয়াটসন ক্রিক মডেল, বা একে বলা হয় ডাবল হেলিক্স মডেল। পরবর্তীতে উইলকিন্স সহ এই দুজন বিজ্ঞানীকে, অর্থাৎ উইলকিন্স, ওয়াটসন এবং ক্রিককে এই 1953 সালে এই আবিষ্কারের জন্য তাদেরকে নোবেল পুরস্কারে ভূষিত করা হয়। যাই হোক, আমরা এখন সেই ওয়াটসন এবং ক্রিকের মডেলটি বা ডাবল হেলিক্স মডেলটি নিয়ে আমরা আলোচনা করব। আমরা সরাসরি বোর্ডে চলে যাচ্ছি আবার প্রতিদিনের মতো। বোর্ডটি একটু খেয়াল করতে হবে। আমি স্ক্রিনের বাইরে চলে যাচ্ছি। আমি ইন্ডিকেটর দিয়ে তোমাদেরকে একদম সামনে থেকে দেখানোর চেষ্টা করব। তোমরা খুব মনোযোগ সহকারে বিষয়টি বুঝে নেবে। যারা 9-10-এ যতটুকু ইনফরমেশান পড়েছিলে তার থেকে এখানে বেশি ইনফরমেশান আছে। অবশ্যই সেই ইনফরমেশানগুলো আমাদেরকে ভালো করে বুঝতে হবে। এখানে দুটি ছবি আছে। এটি হচ্ছে ডিএনএর ভৌত গঠনের ছবি, আর এটি হচ্ছে ডিএনএর রাসায়নিক গঠনের ছবি। হ্যাঁ, কনসেপ্ট একই জিনিস আছে, তারপরও ভৌত গঠনে কি আলোচনা করা লাগবে, রাসায়নিক গঠনে কি আলোচনা করা লাগবে, আমরা সেটি জেনে নিব। আগে আমরা ভৌত গঠন নিয়ে আলোচনা করি। এবং ভৌত গঠন আলোচনার একটি পর্যায়ে আমরা এখানে চলে যাব, যেন কনসেপ্ট আমার ক্লিয়ার হয়। তো ওয়াটসন ক্রিক মডেলের প্রথম যে ইনফরমেশনটা, এটা হচ্ছে পেঁচানো ডিএনএটা হচ্ছে দ্বিসূত্রক, মানে দুইটা সূত্র আছে। আমরা যদি সূত্রক দুইটাকে সহজভাবে আঁকি, এখানে ধরো এটা একটা সূত্রক, এবং এটা একটা সূত্রক। আমরা একটু আগেই জেনেছি ডিএনএ সূত্রাকার এবং অশাখান্বিত।
হ্যাঁ, তাহলে অশাখানিতে এরকম দ্বিসূত্রক। হ্যাঁ, এবং এটা দেখতে কীরকম, পেঁচানো সিঁড়ির মতো, এই যে এরকম পেঁচানো পেঁচানো সিঁড়ির মতো। এবং সূত্রক দুটি সমান্তরাল। সমান্তরাল যদি আমরা যদি এটা চিন্তা করি, এটা একটা সমান্তরাল সূত্রক। আমরা যদি এইটা চিন্তা করি, এটা সমান্তরাল সূত্রক। এটা যদি চিন্তা করি, এটা সমান্তরাল বা এটা সমান্তরাল। আমরা যদি এটা খেয়াল করি, এটাও সমান্তরাল। তাহলে সূত্রক দুটি সমান্তরাল, অর্থাৎ সূত্রক দুটি সমান দূরত্বে অবস্থান করতেছে। তাহলে আমরা এই প্রথম ইনফরমেশনটা জানলাম যে ডিএনএ হচ্ছে দ্বিসূত্রক এবং এই পেঁচানো সিঁড়ির মতো, এবং এই পেঁচানোটা হচ্ছে ডান দিক থেকে বাম দিকে, মানে ডিএনএ পেঁচানোর বিন্যাসটা হচ্ছে ডান দিক থেকে বাম দিকে পেঁচানো। এটাই দ্বিতীয় যে পয়েন্টটি বলবো, সেটি হচ্ছে সূত্রক দুটি বিপরীতমুখী। বিপরীতমুখী বলতে কি বোঝাচ্ছে, অর্থাৎ আমরা এই ছবিটাকে আমি সংক্ষেপে এখানে নিয়ে আসলাম। যদি এইটুকু চিন্তা করো, বিপরীতমুখী বোঝাচ্ছে একটি সূত্রক যদি 5' থেকে 3' মুখী হয়, অপোজিট সূত্রকটা হবে 3' থেকে 5'। হ্যাঁ, অর্থাৎ এইটার ঠিক বিপরীতটা হচ্ছে এটা। এই জন্য বলছে সূত্রক দুটি বিপরীতমুখী। সমান্তরাল তো অবশ্যই, কিন্তু বিপরীতমুখী। এখন কেন 5' আর কেন 3' আসলো, বা কেন 3' আর কেন 5' আসলো, সেটা আমরা এইখানে যখন আলোচনা করব সেটা নিয়ে তখন আমরা এটা ক্লিয়ার হব। আমরা এখানে এটা একটু খেয়াল রেখো, আমরা এটা নিয়ে আবার আলোচনায় আসব। কেন এটি 3', কেন 5' বলা হয়েছে। 5' থেকে 3' হলে অপর সূত্রকটি হবে 3' থেকে 5'। তৃতীয় যে পয়েন্টটি হচ্ছে, সেটি হচ্ছে সূত্র, যেহেতু এটিকে সিঁড়ির সাথে তুলনা করেছে, তাহলে আমরা জানি সিঁড়িতে কি থাকে। আমরা জানি সিঁড়িতে থাকে হচ্ছে রেলিং থাকে। রেলিং মানে কি, যেটি দিয়ে মানুষ কি করে, রোগীরা রেলিং ধরে ধরে উপরে ওঠে, বা শিশু বাচ্চারা রেলিং ধরে ধরে উপরে ওঠে। অর্থাৎ যেটাকে ধরে আমরা সিঁড়ির পাশে যেটা থাকে সেটাকে আমরা রেলিং বলি। তাহলে যেহেতু এটাকে পেঁচানো সিঁড়ির সাথে তুলনা করা হয়েছে, তাহলে অবশ্যই এখানে দুটি অংশ আছে, একটি হচ্ছে রেলিং এবং অপরটি হচ্ছে স্টেয়ার, অর্থাৎ যার মাধ্যমে আমরা আস্তে আস্তে উপরে উঠি বা নিচে নামি। ঠিক আছে, তাহলে এই সূত্রকে রেলিং কিভাবে তৈরি হচ্ছে। সূত্রকে রেলিং তৈরি হচ্ছে সুগার এবং ফসফেটের পর্যায়ক্রমিক সংযুক্তির মাধ্যমে। আমরা যদি দেখি, এটাকে একটু জুম করি, তাহলে কাছে আনি। দেখো এখানে এই যে এই অংশের মধ্যে এখানে একটি অংশ আছে, যেখানে দেখো দেওয়া আছে এই যে সুগার ফসফেট। সুগার, আর একটু যদি আমরা কাছে নিই, দেখো সুগার ফসফেট, অর্থাৎ সুগার এবং ফসফেটের পর্যায়ক্রমিক সংযুক্তির মাধ্যমে এই রেলিংটা তৈরি হয়েছে। আবার এদিকে সুগার ফসফেট এই পর্যায়ক্রমিক সংযুক্তির মাধ্যমে এই রেলিংটা তৈরি হয়েছে, অর্থাৎ রেলিং বা সূত্রকগুলো তৈরি হয়েছে। তার মানে আমরা এটা বলতে পারি যে ডাবল হেলিক্স বা সূত্রক দুটি তৈরি হয় যথাক্রমে সুগার এবং ফসফেটের পর্যায়ক্রমিক সংযুক্তির মাধ্যমে, এবং ধাপগুলো তৈরি হয় নাইট্রোজেন বেজের সংযুক্তির মাধ্যমে। নাইট্রোজেন বেজ বলতে কি বোঝাইতেছে, এই দেখো প্রত্যেকটা সুগার থেকে, নট ফসফেট থেকে না, সুগার থেকে নাইট্রোজেন বেজ, এই পাশের সুগার থেকে একটা নাইট্রোজেন বেজ, এই পাশের সুগার থেকে একটি নাইট্রোজেন বেজ যুক্ত হয়ে এই দুটি বেজ আবার কি পরপর, এই দুটি বেজ আবার পরস্পর হাইড্রোজেন বন্ডের মাধ্যমে যুক্ত হয়েছে। যদি আমরা নিচেরটির দিকে তাকাই, তাহলে খেয়াল করো, এই সুগার থেকে একটি নাইট্রোজেন বেজ, থাইমিন নামক একটি নাইট্রোজেন বেজ, এই সুগার থেকে অ্যাডিনিন নামক একটি নাইট্রোজেন বেজ বের হয়েছে, এবং তারাও একটি হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত হয়ে এরা পরস্পর যুক্ত হয়েছে। তাহলে এইগুলো হচ্ছে সেই ধাপ, অর্থাৎ কি, এটা একটা ধাপ, এটা একটা ধাপ, যেটাকে আমরা স্টিয়ারের সাথে তুলনা করি। ঠিক আছে, তাহলে এইগুলো হচ্ছে সিঁড়ির রেলিং বা সূত্রক, এবং এইগুলো হচ্ছে ধাপ, অর্থাৎ আমরা সিঁড়ির সাথে এগুলোকে তুলনা করতেছি। তাহলে এই যে এখানে দেখো, এখানেও কিন্তু একটা ধাপ আছে। আমরা সবগুলো আঁকি নেই, এখানে 4টা আঁকছি, এখানেও ধাপ আছে, এখানেও ধাপ আছে, এভাবে ধাপগুলো আছে। আবার আমরা এগুলো নিয়ে এখানেও আলোচনা করব।
বা এখনই একটু আলোচনা করে দিই, এখনই একটু আলোচনা করে দিই, তাহলে দেখো তাহলে সুবিধা হবে। এখানে যদি একটু খেয়াল করো, তাহলে এখানে দেখো আমরা কি বলছিলাম, সুগার এবং ফসফেটের পর্যায়ক্রমিক সংযুক্তি দ্বারা এই স্টেয়ারগুলো সূত্রগুলো তৈরি হয়েছে। তাহলে দেখো এটা হচ্ছে সুগার, এটা হচ্ছে ফসফেট, এটা হচ্ছে সুগার, এটা হচ্ছে ফসফেট। তাহলে এই যে সুগার এবং ফসফেট দ্বারা কী হইতেছে, এইটা তো এই সূত্রটা তৈরি হইতেছে। আমরা যদি এটাকে ডট ডট দিয়ে বুঝাই, তাহলে সুগার ফসফেট, সুগার ফসফেট, সুগার ফসফেট, এভাবে এভাবে এই, তার মানে এইটা একটা সূত্র। এইভাবে সুগার এবং ফসফেট যুক্ত হয়ে 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 এইভাবে একটা সূত্র তৈরি করতেছে। ক্লিয়ার? তেমনি এই পাশে দেখো এখানে কিন্তু একটা ডট ডট আছে, এটা আমরা কেন ডট ডট দিয়ে রাখেছি পরে বোঝাবো। আমরা যদি নিচের দিকে একটু খেয়াল করি, যেহেতু উপরে ডট ডট আছে ওভারল্যাপ করবে, তাহলে এই দেখো এটা হচ্ছে সুগার, এটা হচ্ছে সুগার, এটা হচ্ছে সুগার। তাহলে এইখানে দেখো এই যে এই সুগার 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 এভাবে যাচ্ছে, এইদিকে ফসফেট আছে। তারপরে সুগার এবং ফসফেট এগুলো যুক্ত হয়ে 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 একদম উপর পর্যন্ত আরেকটা সূত্রক হবে। ঠিক আছে? তাহলে এইটা একটা সূত্রক, এইটা আরেকটা সূত্রক। দুটি সূত্রক তৈরি হলো কিভাবে? সুগার এবং ফসফেটের পর্যায়ক্রমিক সংযুক্তির মাধ্যমে। এবং মাঝখানে দেখো এই যে সুগার থেকে নাইট্রোজেন বেসগুলো, সুগার থেকে ফসফেটের সাথে কিন্তু নাইট্রোজেন বেসের কোনো সংযুক্তি নাই, সুগার থেকে নাইট্রোজেন বেসগুলো বের হয়েছে। যেমন এই সুগারের থেকে অ্যাডিনিন বের হয়েছে, এই সুগার থেকে থায়ামিন নামক নাইট্রোজেন বের হয়েছে। মানে কি, এই সুগারের সাথে অ্যাডিনিন যুক্ত, এই সুগারের সাথে থায়ামিন যুক্ত। এখানে কিন্তু কখনোই সাইটোসিন আসবে না, কারণ নাইট্রোজেন বেস আমরা পড়েছিলাম দুই প্রকার, একটা হচ্ছে পিউরিন আর একটা হচ্ছে পাইরিমিডিন। তাহলে পিউরিন এবং পাইরিমিডিন এরা পরস্পর নিজে নিজে যুক্ত হতে পারে না। একটি পিউরিনের সাথে আরেকটি পাইরিমিডিন যুক্ত হয় হাইড্রোজেন বন্ডের মাধ্যমে। তাহলে আমরা জানি পিউরিন দুই প্রকার, একটা হচ্ছে অ্যাডিনিন আর এটা হচ্ছে গুয়ানিন। তার মানে অ্যাডিনিনের সাথে গুয়ানিনের কখনো সংযুক্ত হবে না। আবার আমরা জানি পাইরিমিডিন তিন প্রকার, একটা হচ্ছে সাইটোসিন, আর একটা হচ্ছে থাইমিন, আর একটা হচ্ছে ইউরাসিল। কিন্তু সাইটোসিনের সাথে যেহেতু ইউরাসিল ডিএনএতে নেই, তাহলে অবশ্যই সাইটোসিন এবং থাইমিন এরা পরস্পর যুক্ত হবে না। যেমন সাইটোসিনের সাথে থাইমিনের যুক্ত নেই, সাইটোসিনের সাথে গুয়ানিন যুক্ত হয়েছে, অ্যাডিনিনের সাথে থায়ামিন যুক্ত হয়েছে। কথা বোঝা গেছে? আমার বিশ্বাস তোমরা বুঝতে পেরেছো। তাহলে এইভাবে সুগার এবং ফসফেটের মাধ্যমে সূত্রকটি তৈরি হয় এবং নাইট্রোজেন বেজের সংযুক্তির মাধ্যমে এই সিঁড়ির ধাপগুলো তৈরি হয়। এবং আমরা আবার আসবো এখানে, একটু খেয়াল করে নিই, ভৌত গঠনটা শেষ করে নিই। এরপর দেখো আমরা বলছি পেঁচানো সিঁড়ির মতো, তাহলে প্যাচ হচ্ছে প্যাচ মানে কি, যেমন এই আমরা যদি ধরি যে এইটা একটা প্যাচ, তার মানে এই যদি আমরা এটা ত্রিভুজ কল্পনা করি, এটা যদি আমরা ত্রিভুজ কল্পনা করি, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে উচ্চতা, এটা হচ্ছে ভূমি। হ্যাঁ, তাহলে এটাকে আমরা যদি একটা ত্রিভুজের সাথে, যেহেতু আমরা সায়েন্সের স্টুডেন্ট, আমরা ত্রিভুজ দিয়ে বুঝাচ্ছি, আমরা বললাম এটা একটা প্যাচ। কিন্তু তাহলে এই ক্ষেত্রে ডিএনএতে দেখো, আমরা যদি এই অংশটুকু, এই যে ব্র্যাকেটের অংশটুকু দেখো, খেয়াল করো, এই ব্র্যাকেটের অংশের মধ্যে এইটাকে যদি আমরা ভূমি ধরি, এই জায়গাটাকে আমরা ভূমি ধরি, তাহলে এই যে আস্তে আস্তে উপরে কেটে এখানে গিয়ে আমাদের উচ্চতা হয়েছে, আবার এখানে এসে ভূমি শেষ হয়েছে। তার মানে এটা হচ্ছে একটা প্যাচ। আবার যদি আমরা এটাকে ধরি, তাহলে এটা যদি ভূমি হয়, এটা গিয়ে যে এখানে গিয়ে উচ্চতা শেষ হয়েছে, আবার এখানে গিয়ে শেষ হয়েছে, তাহলে এটা আরেকটা প্যাচ। ঠিক আছে? তাহলে এভাবে প্যাচ খেয়ে খেয়ে এই সূত্রকটা প্যাচ খায়, এই সূত্রকটা প্যাচ খায়, এই সূত্রকটা প্যাচ খায়, এভাবে প্যাচ খেয়ে খেয়ে এরা বর্ধিত হয়। তাহলে এই প্রত্যেক প্যাচের মধ্যে একটা গভীর খাঁজ এবং একটা অগভীর খাঁজ আছে। খাঁজ বলতে কি বুঝাইছে একটু খেয়াল করে, এখানে দেখো আমরা এই জায়গাটা যদি আমরা যুক্ত করে দিই, তাহলে দেখো এইখানে এই অংশটুকুর মধ্যে দুইটি সূত্রক যে জায়গায় গিয়ে যুক্ত হয়েছে বা পরস্পরকে ছেদ করেছে, ফলে এখানে একটা অনেক গভীরে যাওয়ার পরে এরা পরস্পরকে ছেদ করেছে। ঠিক আছে? অনেক গভীরে যাওয়ার পরে এরা পরস্পরকে ছেদ করেছে, অর্থাৎ এই খাঁজটা গভীর, এর জন্য এটাকে বলতেছে গভীর খাঁজ। কিন্তু এই অংশে দেখো, এখানে কিন্তু অল্প অংশ, এই জায়গার গভীরতাটা কিন্তু এর মতো বেশি নয়, তার মানে এটা হচ্ছে অগভীর খাঁজ। তার মানে প্রত্যেক প্যাচের মধ্যে একটি গভীর খাঁজ এবং একটা অগভীর খাঁজ রয়েছে। ঠিক আছে? এবং একটা প্যাচের দূরত্ব হচ্ছে 34 অ্যাংস্ট্রম, 34 অ্যাংস্ট্রম।
এবং একটি প্যাচে টোটাল 10টি নিউক্লিওটাইড থাকবে। 10টি নিউক্লিওটাইড। নিউক্লিওটাইড কি একটু আমরা যদি বুঝাই, এদিকে পাশের ছবিতে দেখাই। নিউক্লিওটাইড কি আমরা এর আগেই পড়েছিলাম যে 3টা যে উপাদান থাকে, সুগার, ফসফেট এবং নাইট্রোজেন বেস, এই 3টাকে একত্রে বলা হয় নিউক্লিওটাইড। সুগার, ফসফেট এবং নাইট্রোজেন বেস, তাহলে এইটা একটা নিউক্লিওটাইড। আবার নিচের ছবিতে তাকাই, সুগার, ফসফেট, নাইট্রোজেন বেস, এইটা একটা নিউক্লিওটাইড। তেমনি একইভাবে এদিকে সুগার, ফসফেট, নাইট্রোজেন বেস, এটাও হবে একটা নিউক্লিওটাইড। তাহলে এরকম এইভাবে পরপর নিউক্লিওটাইডগুলা সজ্জিত হয়। তাহলে এই যে আমরা যে প্যাচ ভৌত গঠনে যে একটি প্যাচের কথা বলতেছিলাম, যে একটি প্যাচের দৈর্ঘ্য হচ্ছে 34 অ্যাংস্ট্রোম। তাহলে এই 34 অ্যাংস্ট্রোমের মধ্যে কয়টি নিউক্লিওটাইড আছে একটু দেখো। এখানেও কিন্তু এই যে আমরা যদি ধরি একটা জিনিস দেখাই, তাহলে এই যে এই অংশটুকু হচ্ছে একটা নিউক্লিওটাইড, এটা একটা নিউক্লিওটাইড। তাহলে যদি আমরা ধরি, তাহলে একটা নিউক্লিওটাইড, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা। তাহলে একটা প্যাচে টোটাল 10টা নিউক্লিওটাইড আছে। কয়টি নিউক্লিওটাইড আছে? 10টা নিউক্লিওটাইড আছে, 10টা। এবং তাহলে 10টার দূরত্বই কিন্তু এই 34 অ্যাংস্ট্রোম। তাহলে 10টার দৈর্ঘ্য যদি বা 10টার দূরত্ব যদি 34 অ্যাংস্ট্রোম হয়, সুতরাং একটা থেকে একটা দূরত্ব কত? অর্থাৎ একটা নিউক্লিওটাইড, যেমন এখান থেকে এইটুকের দূরত্ব অথবা এখান থেকে এইটুকের দূরত্ব হচ্ছে, তাহলে 10 দিয়ে ভাগ করো, তাহলে হবে 3.4 অ্যাংস্ট্রোম। কথা বোঝা গেছে? তাহলে প্রত্যেকটি মনোনিউক্লিওটাইডের দূরত্ব হয় 3.4 অ্যাংস্ট্রোম। এবং একটা প্যাচের মধ্যে প্রায় 25টি হাইড্রোজেন বন্ড থাকে। হাইড্রোজেন বন্ড কি? এই যে অ্যাডিনিন থায়ামিনের সাথে 2টি হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত হয়, এবং গুয়ানিন সাইটোসিনের সাথে 3টি হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত হয়। তাহলে এই যে এই একটা প্যাচের মধ্যে টোটাল 25টা কি থাকবে? 25টা হচ্ছে তোমার এই হাইড্রোজেন বন্ড থাকবে। এবং ডিএনএর মধ্যে যতগুলো অ্যাডিনিন থায়ামিন অর্থাৎ যতগুলো অ্যাডিনিন গুয়ানিন অর্থাৎ যতগুলো পিউরিন থাকবে, ঠিক সম পরিমাণে সাইটোসিন এবং থায়ামিন অর্থাৎ ঠিক ততগুলো পাইরিমিডিন থাকবে। এই বিষয়টি আবিষ্কার করেন বিজ্ঞানী চারগাফ। এজন্য এটাকে চারগাফের নীতিও বলা হয়। অর্থাৎ ডিএনএতে সম পরিমাণ পিউরিন এবং যতটুকু পরিমাণ পিউরিন থাকবে বা যতগুলো পিউরিন থাকবে, ঠিক ততগুলো পাইরিমিডিন থাকবে। এবং ডিএনএর ব্যাস হচ্ছে 20 অ্যাংস্ট্রোম। ডিএনএর ব্যাস কত? 20 অ্যাংস্ট্রোম। এবং ডিএনএর আণবিক ওজন হচ্ছে 10⁶ থেকে 10⁹ ডাল্টন। তো এই ইনফরমেশনগুলোই আমাদের ডিএনএর ভৌত গঠনের সাথে উল্লেখ করলে হবে। তবে অবশ্যই ডিএনএর ভৌত গঠনের সাথে এই পেঁচানো সূত্রকের ছবিটি দিতে হবে। এই যে এই ছবিটা অবশ্যই ভৌত গঠনের মধ্যে পরীক্ষায় আসলে এটি আঁকতে হবে। ঠিক আছে, চাক বা না চাক। এবার আমরা চলে আসতেছি ডিএনএর রাসায়নিক গঠনে। হ্যাঁ, রাসায়নিক গঠনের মধ্যেও কথা খুব বেশি নেই। আগে কথাটা কি লিখতে হবে সেটি বলে দিই। সেটি হচ্ছে, তোমরা বলবা যে ডিএনএ পলিনিউক্লিওটাইডের 2টি শৃঙ্খল দ্বারা গঠিত। এই পলিনিউক্লিওটাইডকে যদি ভাঙা হয় বা আদ্র বিশ্লেষণ করা হয়, তখন অসংখ্য নিউক্লিওটাইড পাওয়া যাবে। নিউক্লিওটাইডকে ভাঙলে আমরা পাবো নিউক্লিওসাইড এবং ফসফরিক অ্যাসিড। এবং নিউক্লিওসাইডকে ভাঙলে আমরা পাবো 5 কার্বন বিশিষ্ট শর্করা, যার নাম হচ্ছে ডিঅক্সিরাইবোজ শর্করা, এবং আমরা পাবো নাইট্রোজেন বেস। এবং ডিএনএতে অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন এবং থাইমিন, এই 4টি নাইট্রোজেন বেস থাকে। তো এই অল্প কিছু তথ্য দিলেই ডিএনএর রাসায়নিক গঠনটা হয়ে যাবে। এবং এর আগে আমরা ভৌত গঠন পড়তে গিয়ে যে ইনফরমেশনগুলো আমরা বললাম, সেগুলো তোমরা এখানে দিতে পারো।
যাই হোক, আমরা এখন রাসায়নিক গঠনের বর্ণনা বললাম, কিন্তু ছবিটা দিয়ে দু একটা ইনফরমেশন আমরা বুঝতে চেষ্টা করব। একটু যদি খেয়াল করো, কারণ তোমরা হায়ার লেভেলে যাবা, তখন যদি বেসিক কোনো একটা প্রশ্নের উত্তর দিতে না পারো তাহলে কিন্তু সেটা শোভনীয় হবে না। এই যে আমরা বলেছিলাম, একটু দেখো, খেয়াল করো বোর্ডে, যে সূত্রক দুটি হচ্ছে 5' থেকে 3' মুখী এবং অপরটি হচ্ছে 3' থেকে 5' মুখী, বিপরীত। কেন 5', কেন 3' আসলো একটু খেয়াল করো। আমরা দেখো এই যে সুগারের 5টা কার্বন আছে, যেহেতু 5 কার্বন বিশিষ্ট শর্করা, আমরা একটু কাছে নিয়ে আসি। একটু খেয়াল করো যে 5 কার্বন বিশিষ্ট যেহেতু শর্করা আছে, তো এই যে এটা হচ্ছে 1 নাম্বার শর্করা, 1 নাম্বার কার্বন, 2 নাম্বার কার্বন, 3 নাম্বার কার্বন, 4 নাম্বার কার্বন। এই যে এখানে গিয়ে কিন্তু 5 নাম্বার কার্বন, এখানে কিন্তু শেষ না, উপরে গিয়ে আরেকটা কার্বন আছে, 5 নাম্বার কার্বন। তাহলে আমরা যদি নিচের ছবিটার দিকে তাকাই, এই শর্করার দিকে তাকাই, খেয়াল করো, এটা 1 নাম্বার কার্বন, এটা 2 নাম্বার কার্বন, এটা 3 নাম্বার কার্বন। তাহলে 3 নাম্বার কার্বনের সাথে এই যে একটা ফসফেট, এটা কিন্তু যুক্ত আছে, 3 নাম্বার কার্বনের সাথে একটা ফসফেট যুক্ত আছে, খুব মনোযোগ দিয়ে খেয়াল করো। এরপর এটা হচ্ছে 4 নাম্বার কার্বন, আর এটা হচ্ছে 5 নাম্বার কার্বন। এই 5 নাম্বার কার্বনের সাথেও কিন্তু একটি ফসফেট যুক্ত আছে। তাহলে এই ফসফেটগুলো যুক্ত হয় ডিঅক্সিরাইবো শর্করা যথাক্রমে 3 নাম্বার কার্বনে এবং 5 নাম্বার কার্বনে। এবং যদি নাইট্রোজেন বেসগুলো খেয়াল করি, নাইট্রোজেন বেসটা সর্বদা 1 নাম্বার কার্বনে, দেখো এখানেও 1 নাম্বার কার্বনে নাইট্রোজেন বেস যুক্ত হয়েছে, এখানেও 1 নাম্বার কার্বনে নাইট্রোজেন বেস যুক্ত হয়েছে। হ্যাঁ, তাহলে নাইট্রোজেন বেসগুলো যুক্ত হয় শর্করার 1 নাম্বার কার্বনে। তাহলে আমরা যদি ধরো এইটুক চিন্তা করি, এইটুক যদি সূত্রকটা হয়, এইখানে যদি শেষ হয়, সাপোজ এখানে গিয়ে ছবি শেষ হয়ে গেছে, সূত্রকটার দৈর্ঘ্য এইটুক, তাহলে এই ফসফেটটা যুক্ত হচ্ছে, ধরা গেল এখানে গিয়ে সূত্রক শেষ, নিচে আর কিছু নাই, ধরে নিলাম নিচে আর কিছু নাই, ঠিক আছে, তাহলে এখানে গিয়ে শেষ। তাহলে এইখানে ফসফেটটা যুক্ত হয়েছে কত নাম্বার কার্বনে? 1 2 3, তার মানে 3 নাম্বার কার্বনে যুক্ত হয়েছে। এই জন্য এটাকে বলতেছে, এই প্রান্তটাকে বলতেছে 3' প্রান্ত, এই প্রান্তটাকে বলতেছে 3' প্রান্ত। আবার উপরে যদি সূত্রকের উপরে চলে যায়, এখানে লাস্ট ফসফেটটা যুক্ত হইতেছে 1 2 3 4 5, অর্থাৎ 5 নাম্বার কার্বনে গিয়ে ফসফেটটা যুক্ত হচ্ছে, অর্থাৎ শেষ প্রান্তটাকে তখন নামকরণ করা হয়েছে 5' প্রান্ত, 5' প্রান্ত। এই জন্য আমরা সূত্রক দিলাম, একটি হচ্ছে 5' প্রান্ত থেকে 3' প্রান্ত, একটা সূত্রক হচ্ছে 5' প্রান্ত থেকে 3' প্রান্ত, এবং অপোজিট সূত্রকটা হচ্ছে 3' থেকে 5', অর্থাৎ উল্টো হয়ে গেছে। এখানে 3' ছিল নিচে, এখানে 3'টা এসে গেছে উপরে। তাহলে উপরে হতে হলে আমার সুগারটাকেও এখানে দেখো জাস্ট অপোজিট হয়ে গেছে। এখানে অক্সিজেনটা আছে উপরে, এখানে দেখো এই পাশের ছবিতে দেখো অক্সিজেনটা চলে গেছে নিচে। কেন নিচে চলে গেছে? এইটারও একটা কারণ আছে, আগে একটু খেয়াল করে নাও, কারণটা পরে বলতেছি। তাহলে এই অক্সিজেনটা নিচে চলে আসাতে এখন দেখো 1 নাম্বার কার্বন, 2 নাম্বার কার্বন, 3 নাম্বার কার্বন, তাহলে এর উপরে তার সূত্রক নাই, তাহলে এখানে গিয়ে ফসফেট যুক্ত হবে। তাহলে এটা কয় নাম্বার কার্বন? 3 নাম্বার কার্বন। এই জন্য এটাকে দেওয়া হয়েছে 3' প্রান্ত, এইটাকে বলা হয়েছে, এই সূত্রকের প্রান্তটাকে বলা হয়েছে 3' প্রান্ত। এবং আমরা যদি ধরে নিছিলাম এখানে যেমন এতটুকু শেষ করেছিলাম, তাহলে আমরা যদি এখানেও সেম এই অংশটুকু শেষ করি, যে এর নিচে আর কিছু নাই, তাহলে এই ফসফেটটা যুক্ত হতেছে কয় নাম্বার কার্বন? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার। তখন এই প্রান্তটাকে আমরা কার্বন সংখ্যার অনুসারে তখন এটাকে আমরা নাম দিচ্ছি 5' প্রান্ত। অর্থাৎ এই সূত্রটা তখন কি হচ্ছে? 3' প্রান্ত থেকে 5' প্রান্ত হচ্ছে। এই জন্য বলা হচ্ছে সূত্রক দুটি বিপরীতমুখী। একটি সূত্রক যদি 5' থেকে 3' মুখী হয়, অপোজিট সূত্রক হবে 3' থেকে 5' মুখী। এবং কথা প্রসঙ্গে তোমাদেরকে জানিয়ে রাখি, ডিএনএর আমরা এরপরের লেকচারে ডিএনএর সংখ্যা বৃদ্ধি পড়ব, অর্থাৎ ডিএনএর অনুলিপন পড়ব। সেখানে আমরা একটা জিনিস জানবো যে ডিএনএর একটি সূত্রককে কপি করে আরেকটি নতুন সূত্রক তৈরি হয়। ডিএনএর যে সূত্রকটাকে কপি করে নতুন সূত্রক তৈরি হয় তাকে বলা হয় টেমপ্লেট সূত্রক। তাহলে এখানে এই যে সূত্রক দুটোর মধ্যে একটি হচ্ছে টেমপ্লেট, আরেকটি হচ্ছে নন টেমপ্লেট সূত্রক থাকতে পারে।
যাই হোক, এই ইনফরমেশনটা দিলাম, এটা আমরা নেক্সট ক্লাসে আরও বিস্তারিত বলবো। আরেকটা হচ্ছে, দেখো এই সুগারটা যদি আমরা এখানে রিভার্স না করতাম, অর্থাৎ এখানে অক্সিজেনটা উপরে, অর্থাৎ অক্সিজেন উপরে হওয়ার কারণে বা সুগারের 1 নাম্বার কার্বনটা ডান পাশে আছে, ফলে আমরা বলছি যে নাইট্রোজেন বেসগুলো সর্বদা 1 নাম্বার কার্বনে বসে। তাহলে এই জন্য কিন্তু এই অ্যাডেনিনটা এখানে বসেছে। কিন্তু এখানে যদি রিভার্স না হতো তাহলে কিন্তু এই 1 নাম্বার কার্বনটা এদিকে আসতো না, তখন 1 নাম্বার কার্বনটা কোন দিকে থাকতো, যদি আগের মতো করে বসতো তাহলে 1 নাম্বার কার্বন কিন্তু থাকতো এদিকে, এটাই হতো 1 নাম্বার কার্বন। তখন এই নাইট্রোজেন বেসগুলা এখানে 1 নাম্বার কার্বন এই পাশে হওয়ায় এবং এই সুগারের 1 নাম্বার কার্বন এই পাশে হয়, নাইট্রোজেন বেসগুলা পরস্পরের কাছাকাছি আসছে এবং তখন এই বন্ধনী দ্বারা এরা পরস্পর যুক্ত হয়েছে। হ্যাঁ, এই জন্য কি এটা হচ্ছে একটা কারণ, যেন এই সুগারটা যে রিভার্স হয়ে গেছে, এর কারণেই সূত্রটা বিপরীতমুখী হয়েছে। এবং একটা জিনিস বলে নেই সাথে সাথে, যেমন অ্যাডিনিন থাইমিনের সাথে যুক্ত হলো কেন, ধরো তালা চাবি যদি একটা চিন্তা করো, তালা চাবি এক তালা দিয়ে কিন্তু আরেক তালা, এক তালার চাবি কিন্তু অন্য তালা খুলে না, তেমনি এই এটা যদি অ্যাডিনিনের স্ট্রাকচার হয়, হ্যাঁ, আর তখন অ্যাডিনিন থায়ামিনের সাথে যুক্ত হচ্ছে কেন, কারণ অ্যাডিনিন এবং থায়ামিনের স্ট্রাকচার পরস্পরের সাথে অনেকটা তালা চাবির মতো, কারণ এটার সাথে ম্যাচ করেছে, ফলে অ্যাডিনিন থায়ামিনের সাথে যুক্ত হয়। আবার আমরা যদি গুয়ানিন সাইটোসিনের কথা চিন্তা করি, তাহলে গুয়ানিন যদি এরকম হয়, গুয়ানিনের স্ট্রাকচার যদি এরকম হয়, তাহলে সাইটোসিনের স্ট্রাকচারটা হচ্ছে এরকম, ফলে গুয়ানিন এবং সাইটোসিনের মধ্যে বন্ধনী হয়। ঠিক আছে, তো আমি আশা করব যে ইনফরমেশনটুকু আমরা অল্প সময়ে দিতে পেরেছি, নিয়ার অ্যাবাউট 40 মিনিটের মতো ক্লাস হয়ে গেছে, ক্লাস টাইমও প্রায় শেষ হয়ে গেছে। তো আমি চেষ্টা করেছি যে এই স্বল্প সময়ে যতটুকু সম্ভব তোমাদেরকে বেসিক জিনিসগুলো ক্লিয়ার করার জন্য আমি চেষ্টা করেছি। আশা করি তোমরা প্রত্যেকটি বিষয় বুঝতে পেরেছো। যদি একবারে না বুঝো, ক্লাসটি পুনরায় করলে হয়তো দ্বিতীয়বার ক্লিয়ার হবে। যখন আমরা একটি নাটক বা ইংরেজি সিনেমা, যাদের ইংরেজিতে দুর্বলতা আছে বা যাদের হিন্দিতে দুর্বলতা আছে, কোনো একটি প্রামাণ্য চিত্র আমরা দেখলাম, একবার না বুঝলে দ্বিতীয়বার দেখলে কিন্তু সেটি আরেকটু ক্লিয়ার হয়, তৃতীয়বার দেখলে আরও ক্লিয়ার হয়। তো যদি আজকের লেকচারটি তোমার প্রথমবার করলে বুঝতে সমস্যা হয়ে থাকে, এই ক্লাসটি বারবার করো, আমার বিশ্বাস তখন তুমি বুঝতে পারবে। তো আজকে আর দীর্ঘায়িত করছি না, তোমরা ভালো থাকবে। আগামী ক্লাসে আরও একটি ইন্টারেস্টিং টপিকস নিয়ে আমরা আলোচনা করব, সেই প্রত্যাশায় আজকে শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ।